আসসালামু আলাইকুম। বলতে পারেন আদার ব্যাপারের জাহাজের খবর। যেভাবেই ভাবেন না কেন, সমস্যা নাই। প্রতিটা মানুষই তো তার নিজের অনুভূতিকে প্রকাশ করতে চায়, মনের ভাবনাকে প্রকাশ করতে চায়। আমিও তাই। গোটা পৃথিবীর বয়স যথেষ্ট হয়েছে পৃথিবীর অবস্থা দেখে কিছু কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে আমেরিকানদের সাথে কাজ করেছি খুব ক্লোজলি। আমি ৫৫ থেকে ৬০-৬৫ জাতির সাথে কাজ করেছি। তার ভিতরে আমেরিকানদের মতন এত বড় মনের মানুষ আমি আসলে পাই নাই। আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা। সেখানে ইহুদিরাও ছিল। ইহুদি কোম্পানিতেও আমি চাকরি করেছি। বাট তাদের বিষয়ে বলতে গেলে আসলে I become very much emotional. I'm so grateful to them. তারা আমার জন্য যারা করছে, আমার ইমিডিয়েট বস, ডাইরেক্ট বস। বাট আমেরিকা একটা শক্তিশালী দেশ পৃথিবীতে এখনো। কিন্তু বিষয়টা হলো যা ওনারা করতেছেন এখন এই মুহূর্তে বা বিগত দিনে যা যা করেছেন, এগুলো কি কোনো গ্রহণযোগ্যতা আছে? একটা বড় দেশ, একটা সমাজের যে একজন বড় প্রভাবশালী ধনী মানুষ হয়, তাদের তো মন থাকা উচিত উদার, অনেক বড়। আমি যেভাবে ওদেরকে পাইছি সেভাবে তো রাষ্ট্রীয়ভাবে তো দেখতেছি না। এই ভিয়েতনামে কি হলো, এই আফগানিস্তানে কি হলো, এই ইরাকে কি হলো, এই লিবিয়াতে কি হলো, এই ভেনেজুয়েলাতে কি হলো, এইসব কি ওনাদের মানায়? এই গোটা পৃথিবীতে তো ওনারা মাথায় মানুষের 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 মাথার মুকুট হয়ে থাকতে পারতেন। ওনারা যদি সেইভাবে ইসলাম যেভাবে বলছে, ইসলাম তো বলছে যে পাশের প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে তুমি মুসলমান না। তো ওনারা যদি সেইভাবে মানব কল্যাণে, আজকে পৃথিবী উষ্ণ হয়ে আসছে, পৃথিবীর আবহাওয়া, খাদ্যাভ্যাস, রোগ ব্যাধি, অশিক্ষা, মানুষের এই পৃথিবীটাকে একটা সুন্দর শান্তি শৃঙ্খলার গ্রহ বানানো যায় না, সে চিন্তা ওনাদের নাই। আমার আর কিছু বলার নাই। আমার নতুন প্রজন্মকে বলবো, আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা যাচাই করে নেবে। এরপরে আসে রাশিয়া, একটা বিশাল দেশ। রাশিয়া সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, যদিও আমি রাশিয়ান ভাষা শিক্ষার জন্য ১-২ মাস ক্লাস করেছি, তা বোধা যাই হোক। সো সেটা কাছ থেকে আমাদের টিচার ছিল ২টা মনে হয়, মহিলা একজন, পুরুষ একজন, রাশিয়া ইউনিভার্সিটিতে। আমি তো রাশিয়াতে যাই নাই, বাট যা কার্যকলাপ রাশিয়ান কালচারাল সেন্টারে গেছি কিছুদিন। সো ওনাদের তো আসলে ওনাদের দেশে যে সমস্ত স্বৈরাচার ছিল সেগুলো পতন হয়ে গেছে, একটা স্টেবল পজিশনে আসছে। রাশিয়ান ফেডারেশন ছিল, সেটা ভেঙে গেছে। এখন আছে ওদের মতন, ওরা আছে, ওরাও শক্তিশালী, ওদের যথেষ্ট ক্ষমতা আছে। বা সেইভাবে তারাও সেভাবে আসলে ভূমিকা পালন করে না। সংক্ষেপে আমি বলতেছি ১-২ মিনিট করে কথা। ইউক্রেন যুদ্ধটা আসলে ইউক্রেনের রাশিয়ার একটা পাশের দেশে থেকে একটা কুরকুরানি কেন যে উঠছিল, এখানে একটা চরম ডিপ্লোমেসি খাটায়া একটা বন্ধুত্ব সুলভ সম্পর্কের নিজের সভরেন্টি বজায় রেখে চলতে পারতো, কিন্তু সেখানে না, তার ন্যাটোতে জয়েন করতে হবে। রাশিয়া কি নাকের ডগায়, রাশিয়া একটা সুপার পাওয়ার, নাকের ডগায় কি এরকম একটা জিনিসকে সহ্য করবে? কেন একটা চরম মানে ধরি মাছ নাচুই পানি, জেলেনস্কির এভাবে, জেলেনস্কি তো ওর নাম না, কি নাম, ভ্লাদিমির, হ্যাঁ। তো ওর ওভাবে আগানো উচিত ছিল, কাজটা ঠিক হয় নাই। আর এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আসলে এটা কিভাবে শেষ হবে আমি জানি না, আমি তো আর বিশ্ব পলিটিক্স করি না। বাট আমি শুধু এটুকুই বলতে পারি যে ইউক্রেনের এটা মনে হয় না করলেও পারতো। সবাই সুশ্রয় দিছে, লাফাইছে এখন। ওই লোকটা তো একটা বলদ, আমি তো বলি বলদমির, বলদ আসলে আমার দৃষ্টিতে। আপনাদের দৃষ্টিতে কি আমি সেটা জানি না, আপনারা জানাতে পারেন। পুতিনের পুতিনের মতনই আছে। পুতিন তো একদম চরম চালাক লোক, অনেক চালাক, অনেক শার্প, হি ইজ এ ভেরি শার্প গাই, তার চেহারা বলে আর কি। এরপরে আসেন শি জিনপিং, চায়না। আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের কাছের এই উপমহাদেশের মানুষ। একটাই সমস্যা, তাইওয়ান। তাইওয়ান তো ওনাদেরই একটা এলাকার দলছুট, যে একজন এই করছে, সেটা ওরা একসময় নেবে, সেটা টুডে অর টুমোরো, স্বাভাবিক কথাই, ওটা লেজিটিমেট ক্লেম ওদের। কিন্তু সেখানে আমেরিকা সুরসুরি দিচ্ছে, একদিকে এক চীন নীতি বিশ্বাস করে, আবার ওদিকে অস্ত্রশস্ত্র দিয়ে ওদেরকে সাহায্য করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ঠিক না, দ্বিমুখী নীতি। যাই হোক, চীন যেভাবে আগাচ্ছে, এমন কোনো জিনিস নাই, আমি তো গেছি হংকংয়ে, এমন কোনো জিনিস নাই যে ওরা তৈরি করে না, যেটা উচিত ছিল মুসলমানদের আসলে। তো চীনকে ঠেকানোর মতন, চীন অতি নিকট, নিকট ভবিষ্যতে চীন বিশ্বকে নেতৃত্ব দেবে, এটা আমার দৃষ্টিতে আর কি। চীন বিশ্বকে নেতৃত্ব দেবে নিঃসন্দেহে। তারা যেভাবে আগায় যাচ্ছে, তারা তাদের মতন করেই আগাচ্ছে। এরপরে আসে ধরেন সৌদি আরব।
এবং কষ্ট লাগে এই দেশটার জন্য। আমি তো সৌদি আরবে গিয়েছি, কষ্ট লাগে এই জন্য যে এরা হলো মুসলমানদের দুইটা জায়গা মক্কা মদিনার, এরাই রক্ষক। এই এই সৌদি আরবেই অবস্থিত, অত্যন্ত ধনী আল্লাহ তালা। এরা ছিল একসময় মিসকিন বলতে গেলে আর কি, তো কিছুই ছিল না, শুধু শুধু ঊষর মরুভূমি। আর সেখানে নবী ইব্রাহিম আলাইসাল্লাম অবশ্য অনেক দোয়া করেছেন এই মক্কাবাসীদের জন্য, ওনার ওয়াইফকে রেখে আসছেন, বাচ্চাকে রেখে আসছেন। আল্লাহ তালা এমনভাবেই দিছে যে এরা বিশ্বের অন্যতম একটা ধনী মানুষ। কিন্তু ওনারা যা করতেছে, যে এই ইয়াং ভদ্রলোক এমবিএস উনি যা করতেছেন, কতটা গ্রহণযোগ্য কতটা গ্রহণযোগ্য না সেটা আলেম ওলামারাই ভালো জানে। যাই হোক, আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি না। কিন্তু একটা ধনী দেশ হিসাবে মুসলিম বিশ্বে যে একটা ভূমিকা পালন করা উচিত ছিল, ঐক্য, সম্প্রীতি, উন্নতি, এই বিষয়ে আসলে তার, আমি জানি না তার কতটা দূরদৃষ্টি আছে বা কতটা ম্যাচিউরিটি হয়েছে, আমি জানি না। বাট একটা ভালো ভূমিকা ইচ্ছা করলে সে পালন করতে পারত। কিন্তু আমি শুধু এই বিষয়ে কথা চলছি যে মুসলমানদের ঐক্যবদ্ধ করে তাদের ভিতরে যে ভুল বোঝাবুঝি, শয়তানি, এই মারামারি কাটাকাটি হাঙ্গামা আছে, এগুলোকে দূর করে একটা মুসলিম উম্মাকে এগিয়ে নেওয়ার, ওআইসি তো কিচ্ছু কাজ করে না, ডু নাথিং। এই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সৌদি আরব চাইলে তো আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে, আই বিলিভ, যেটা একদিনে বন্ধ করতে পারে। কেন করে না আই ডোন্ট নো। এখানেও অনেক পলিটিক্স আছে, ইরান একটা বিষয় আছে। যাই হোক, তো এটা বন্ধ করতে পারে বা সেভাবে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা বিশ্ব নেতা সুলভ ভূমিকা সে পালন করতে পারে। সেই ধরনের গার্ডস পার্স তার থাকা উচিত ছিল, সেই ধরনের পার্সোনালিটি, সেই ধরনের ড্রাইভ তার নেওয়া উচিত ছিল, কিন্তু নিচ্ছে না, এটা দুঃখজনক। এরপরে ধরেন আয়াতুল্লাহ খোমেনি। ইরান একটা অত্যন্ত সমৃদ্ধ দেশ, এটা তো মুসলমানরা জয় করেছে, যাই হোক, দ্বিতীয় খলিফার আমলে সম্ভবত আর কি। তো এটা, ওরা তো অগ্নিপূজারী ছিল। এখানে অনেক মনীষী, এটা তো উর্বর জমি, বহু মুসলিম মনীষী ওখানে জন্মাইছেন, বিজ্ঞানী, যে অনেক কিছু। এরা অত্যন্ত রিচ এদিক থেকে, লেখাপড়া শিক্ষা দীক্ষায়। আর ওরা ওদের মতন আছে, একটা শাহ ছিল, এটা তো ছিল একটা কেনা গোলাম, একটা 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 সেকুলার, একটা অসভ্য, অভদ্র। তো আমরা তো দেখছি সে সময়কার। সেখান থেকে বিপ্লব ঘটাইয়া আসছে এখানে। সেই বিপ্লবে আমেরিকার অনেক লস গেছে, অনেক দিন বন্দি করে রাখছে আমেরিকান এম্বাসির লোকদেরকে, পারে নাই। এখন ইরান একটা অত্যন্ত, আমি বলবো যে ওদের গার্ডস আছে, পার্স আছে। একমাত্র মুসলিম বিশ্বে ইরানেই তো গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে টিকে আছে, এটা বলতেই হবে। এটা না বলে আসলে না বললে মনে হয় অন্যায় করা হবে ওদের প্রতি। যে প্রতিকূলতাকে মোকাবিলা করে ওরা টিকে আছে, সেটা অবিশ্বাস্য, অবর্ণনীয়, আমি অভাবনীয়। আমি ধন্যবাদ জানাই ওদেরকে যে ওরা যেই পর্যায়ে আসছে এত দুর্দশার ভিতরে। কিন্তু একটা সমস্যা আছে, এরা বিভিন্ন দেশে প্রক্সি বাহিনী তৈরি করে এখানে গণ্ডগোল জিয়ে রাখে, যেটা ওরা না করলেও পারত। বরং যদি কোথাও তাদের শিয়া মতাবলম্বী কোথাও নির্যাতিত হয় বা অন্যায়ভাবে কোনো সমস্যা ফেস করে, তো সেগুলোতে বসে তো টেবিলে আলাপ করতে পারে, আলাপে বসে সমাধান করতে পারে। কিন্তু প্রক্সি সৃষ্টি করে, হাঙ্গামা সৃষ্টি করা, আমি জানি না ওদের মগজের ভিতরে আসলে কি কাজ করে। এগুলো তো ঠিক না। বাট তারা যা করতেছে, যেভাবে টিকে আছে, ওদেরকে দমায় রাখা খুব মুশকিল। একটা জাতি যখন শিক্ষা দীক্ষায়, টেকনিক, কারিগরি প্রকৌশলে, বিজ্ঞানে এগিয়ে যায়, আমার বিশ্বাস তারা যে কোনো সময় আসলে পরমাণু বোমা টেস্ট করবে। তারা পরমাণু শক্তি অর্জন করে ফেলছে, শুধু ধৈর্য ধরে আছে। এখন যেটা বাইরে থেকে উস্কানি দিচ্ছে, যে রেজা শাহর ছেলেটা নিজের দেশের মানুষের উপরে অন্য দেশকে লীলাই দিচ্ছে আক্রমণ করার জন্য, ঠিক না। এটা এটা ঠিক, এটা সব সাপোর্ট করা যায় না। যাই হোক, বাট আমার মনে হয় যে ওরা ওদের 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 মেধা, ওদের শক্তি বলে ওরা পৃথিবীতে টিকে আছে। কিন্তু ওই যে প্রক্সি সৃষ্টি করে, সেটা তার আসলে ওভাবে প্রক্সি সৃষ্টি করা উচিত না, বরং আলোচনার টেবিলে বসে সেগুলো মিটমাট করা উচিত। এরপরে আসে আমাদের প্রতিবেশী মিস্টার মোদি সাহেব। আসলে বলতে ইচ্ছে করে না, ইসলামে যদি কোনো মুচির ছেলে ইমাম নির্বাচিত হয় মসজিদে, তার পিছনে নামাজ পড়তে হবে, তাকে নেতা মানতে হবে, তার কথায় উঠবস করতে হবে, এটাই ইসলামের বিধান। তো উনি কোথা থেকে আসছেন, কি বিক্রি করতেন না না করতেন, ইট ডাজ নট ম্যাটার। এটাতে কিছু যায় আসে না। কিন্তু উনি এসে, মানুষ ছোট থেকে তো বড় হতেই পারে, হওয়াই তো উচিত।
কিন্তু উনি যা করতেছেন, যা হচ্ছে ভারতে, ওনারা বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হয়। হয় খোদা তালা, আমি হিন্দুস্তানে মানুষ হয়েছি, মানে যেখানে লেখাপড়া করছি, হিন্দু মহল্লার ভিতরে, পালপট্টির ভিতরে, সমস্ত সবাই 100% হিন্দুতার ভিতরে একটা বাড়ি আমাদের চিটাগাঙ্গের মধ্যে লোকের, আমরা সেখানে ছিলাম। আমার অনেক হিন্দু বন্ধু আছে, গ্রামে বলছি কচ্ছপ ধরে হিন্দু বাড়িতে গিয়ে দিয়ে আসছে। কিন্তু এর কি অস্পৃশ্য একটা নীতি তাদের! আমাদের ঘরে কোনো হিন্দু পোলাপান গেলে আসলে কি আমরা ঘর দর খাবার দাবার ফেলে দেব? মুসলমানদের আমরা একত্রে বসে খাই না, কিন্তু ওদের ঘরে গেলে ওরা খাবার ফলাই দেবে। আবার ওদেরই একটা জাতকে ওরা বলে অস্পৃশ্য। আর উনি সেইটাই লালন করে, ওখানে ডিভিশন, এখানে এইখানে বড়দিনে খ্রিস্টানদের পালন করতে দিল না, মুসলমানদের তো এক এক টুকরা গরুর মাংস টিফিন ক্যারিয়ারে ক্যারি করলে তাকে খুন করে পিটাইয়া। আবার তারাই পৃথিবীতে 2 নম্বর সম্ভবত গরুর মাংস এক্সপোর্টে বহির্বিশ্বে। সো কি বলবেন, এই উনি যদি উদার হতেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান কারোর সাথে সুসম্পর্ক নাই, অথচ উনি বড় বড় ভাইয়ের মতন যদি উনি হতেন, সমস্ত মানুষকে বুকে টেনে নিতেন, যদি ইনসাফ কায়েম করতেন পুরা সাবকন্টিনেন্টে, হি কুড বি দ্য এ ওয়ার্ল্ড লিডার। সবাই তাকে সম্মান করত। কিন্তু উনি যা করেন, এটা কি মানা যায়? এটা কি ভালো বলা যায়? পৃথিবীর কেউ ভালো বলবে? চরম লজ্জার, চরম বিব্রতকর, চরম গ্লানিকর, আসলে ঠিক না এটা। সো এরপরে ধরেন আসছে মিস্টার এরদোগান। তুরস্ক একটা ঐতিহ্যবাহী দেশ, অনেক ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস আছে এটাতে। এটা ওরা অনেক কিছু করেছে, বিশেষ করে মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য। এখনো এরদোগানের যে মন মানুষের যতটুকু দেখি, আমি তো আর কাছে যাই না, চেষ্টা করতেছে সারা পৃথিবীতেই একটা শান্তির সুবাতাস বইয়ে দিতে, একটা বাতাবরণ তৈরি করতে। কিন্তু আসলে সারা সারা এই কথা ঠিক, আমি বলবো যে আমি প্রায় বলি, ও যারা ভিডিও করে ওদের তাকি থেকে আমি বলি, তো বিধর্মীরা পারলে ইসলামের নাম, ইসলাম আর মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দিতে দিবে, চেষ্টা করতেছে। তো সেখানে এরদোগান চেষ্টা করতেছেন অ্যাকচুয়ালি মুসলিম উম্মার ভিতরে একটা ঐক্য করার জন্য। তাছাড়া ন্যাটোর সদস্য, ন্যাটো তো আমেরিকার একটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেখানে ইউরোপ আছে, সব দেশ আছে, অর্থাৎ ইউরোপেও ওনাদের কিছু অংশ আছে। সো উনি যেটা করতেছে, আমি মনে করি ওনার ভিতরে আসলে কোনো বিতর্কিত বিষয় নাই। সৎ মানুষ, চেষ্টা করতেছে পৃথিবীর জন্য কিছু অবদান রাখতে। এরপরে কিয়ারবার্গ, আমি দুঃখের সাথে বলতেছি, এই জাতিটা, এই ব্রিটিশ, এই এই সাবকন্টিনেন্টকে ফকির বানাইছে। কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই দেশ থেকে, সারা পৃথিবী থেকে এরা লুট করছে। এরা তো লুটেরা জাতি একটা। 50টা তাদের কলোনি ছিল, তাদের কলোনি। মানা যায়, তাদেরকে প্রশংসা করা যায়? যতই তারা ভালো কথা বলুক, যতই তারা উচ্চশিক্ষিত হোক, যতই বাংলাদেশি মানুষ লন্ডনে থাকুক না কেন, তাদের রোল কি? আজকে বাংলাদেশ তো স্বাধীন থাকতো বহু আগেই, বাংলা স্বাধীন ছিল না? বাংলা, বিহার, উড়িষ্যা, নবাব সিরাজদৌলা কারা লুটেছে? এই এই ফকির বানাইছে, আর এখানে বিভাজন সৃষ্টি করছে, ডিভাইড অ্যান্ড রুল। কি ভূমিকা আছে? এরা তো আসলে এখন ওই আমেরিকার দালালি করে, এটাই এদের মেইন কাজ, আমি দুঃখের সাথে বলছি। সো নূতন প্রজন্ম, আমি আমার মতামত দিলাম, আপনারা তো অনেকেই আমার চেয়ে ভালো জানেন, ভালো বুঝেন। সো বুঝতে হবে যে আসলে পৃথিবীটা কে কি চায়, কোন দিকে যাচ্ছে, এবং আপনি কোন দিকে যাবেন, কি অবদান রাখবেন, কতটুকু আপনার করার ইচ্ছা আছে। তো নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, দেশের জন্য হোক, সমাজের জন্য হোক, রাষ্ট্রের জন্য হোক, পৃথিবীর জন্য হোক, মানুষের দৃষ্টিসীমা তো একটু সামনের দিকে বাড়ায় নেওয়া উচিত। আমি তো সবসময় বলি, মনটাকে উদার করেন, আসমানের দিকে তাকান, সমুদ্রের পাড়ে যান, সমুদ্রের দিকে তাকান, খোলা মাঠে যান, তাকান, দেখেন দিগন্ত কত প্রসারিত। সব মনকে সেভাবে প্রসারিত করেন, মানুষের জন্য কিছু করেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ডাজ নট ম্যাটার, অল আর হিউম্যান বিং। প্রাণীর জন্য করেন, সমস্ত সৃষ্টির জন্য করেন। এই বিশ্বের যাহা কিছু আছে, যাহা কিছু দৃশ্যমান কিংবা অদৃশ্যমান, সব কিছুর জন্য কিছু করেন, চিন্তা করেন। এইভাবেই মনটাকে, পৃথিবীকে এগিয়ে নিতে পারবেন। আর না হয় নিজেও কিছু করতে পারবেন না,
মানুষের জন্যও কিছু করতে পারবেন না, পৃথিবীর জন্যও কিছু করতে পারবেন না। আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আসলে আমি আমার দৃষ্টিতে আমি এনাদেরকে বিচার করলাম বা কিছু কথা বললাম আর কি। আপনারা আপনাদের দৃষ্টিতে অ্যানালাইজ করে নিতে পারেন, যার মতো করে সে ব্যাখ্যা করে নিতে পারেন, আমাকে জানাতে পারেন, মন্তব্যে গালিগালাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।